হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমরা ডিসকাস করছি 27 তারিখের যে শিফট হয়েছে তার প্রশ্নগুলো। ঠিক আছে, তো শুরু করি, তারপর তোমাদের আস্তে আস্তে কথা বলবো। তো বলছে যে প্রশ্ন বলছে তোমাদের উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের যে গঠনগত পার্থক্য সম্পর্কে নিচের কোন বিকল্পটি সত্য। অর্থাৎ ABCD করে 4টে অপশন আছে, এখানে পার্থক্যগুলো বলা আছে। বলা হয়েছে যে এনিম্যাল সেলস হ্যাভ আ সেল ওয়াল অ্যান্ড ওয়াইল প্লান্ট সেলস ডু নট। এনিম্যাল কোষের একটা নাকি সেল ওয়াল থাকে, এটা রং। আমরা জানি উদ্ভিদ কোষের থাকে, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকেই না, সেটা তো অ্যান্সার হতেই পারে না। নেক্সট বলছে বোথ প্লান্ট অ্যান্ড এনিম্যাল সেলস হ্যাভ ক্লোরোপ্লাস্ট, এটা তো নয়, আমরা জানি ক্লোরোপ্লাস্ট কেবলমাত্র উদ্ভিদে পাওয়া যায়, প্রাণীতে পাওয়া যায় না। নেক্সট হচ্ছে প্রাণী কোষে বড় ভ্যাকুয়াল থাকে এবং উদ্ভিদ কোষে ছোট ভ্যাকুয়াল থাকে, এটাও রং। এর উল্টোটা সত্যি, প্রাণী কোষে ছোট এবং উদ্ভিদ কোষে বড় ভ্যাকুয়াল থাকে, তো এইটা কারেক্ট। দেখতে পাচ্ছ ডি অপশান, যে উদ্ভিদ কোষে ভ্যাকুয়ালগুলো বড় এবং প্রাণী কোষে ভ্যাকুয়ালগুলো কিন্তু তোমাদের ছোট হয়। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। উদ্ভিদ কোষে যে ভ্যাকুয়ালগুলো হয় সেটা একটা কোষের মিনিমাম 50 থেকে 80% জায়গা দখল করে রাখতে পারে। ঠিক আছে, এটা যদি ভ্যাকুয়াল হয় এবং এটা কিন্তু কোষ রস দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে, কোষ রস বা সেল স্যাপ, স্যাপ দ্বারা, এটা দিয়েও প্রশ্ন এসেছিল, সেল স্যাপ দ্বারা কিন্তু তোমাদের পূর্ণ থাকে। এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে বললাম। কোথায় আছে এটা চলো একটু দেখে নিই। NCERT-তে ক্লাস 9-এ এটা আছে, চলো একটু দেখে নিই। দেখো, এই জায়গায় তোমাদের বলা হয়েছে, ভালো করে খেয়াল করো, বলা হয়েছে যে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর হলো কঠিন বা তরল বস্তু সঞ্চয়কারী থলি। প্রাণী কোষে ভ্যাকুয়ালগুলো ছোট হয়, অপরদিকে উদ্ভিদ কোষে ভ্যাকুয়ালগুলো বড় হয়। কিছু কিছু উদ্ভিদ কোষে কেন্দ্রীয় ভ্যাকুয়াল 50 থেকে 90%, আমি তো 80 বলেছি, 90% জায়গা দখল করে রাখে। নেক্সট এখানে বলেছে দেখো যে প্রাণী কোষের ভ্যাকুয়ালগুলো কোষরস বা সেল স্যাপ দ্বারা পূর্ণ থাকে এবং কোষকে রসস্ফীতি করে এবং দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদ কোষে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এমন অসংখ্য বস্তু ভ্যাকুয়ালে সঞ্চিত থাকে, এগুলোর মধ্যে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব অম্ল, প্রোটিনও থাকে। অ্যামিবার মতো এককোষী জীবে গৃহীত খাদ্য তাদের খাদ্য গহ্বরে থাকে। কিছু কিছু এককোষী জীবে বিভিন্ন ধরনের এমন কিছু ভ্যাকুয়াল দেখা যায় যা কোষ থেকে অতিরিক্ত জল ও বর্জ্য অপসারণে কিন্তু হেল্প করে। ঠিক আছে, তো এই যে তোমাদের পুরো ব্যাপারটা পড়ালাম। নেক্সট কোশ্চেন্সে চলো। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ রেসপন্সিবল ফর হাই ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিস লাইক থিঙ্কিং, মেমোরি অ্যান্ড রিজনিং। অ্যান্সার হবে তোমাদের সেরিব্রাম। ঠিক আছে, সেরিব্রাম অর্থাৎ অগ্র মস্তিষ্ক। এটা NCERT-তে কী লেখা আছে একটু দেখে নেবো। দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে অগ্র মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের প্রধান চিন্তন নিয়ন্ত্রণকারী অংশ। তো চিন্তন এবং তোমাদের যে বিভিন্ন যে বলতে পারো ডিসিশন মেকিং পাওয়ার, সেটা কিন্তু অগ্র মস্তিষ্ক করে। এবার ওখানে অগ্র মস্তিষ্ক দেয়নি, সেরিবেলাম দিয়েছে, সেরিব্রাম দিয়েছে, অন্য কিছু অপশানস আছে। তো সেরিব্রাম কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, সেরিবেলাম কিন্তু আমাদের পশ্চাৎ মস্তিষ্ককে বলা হয়, অর্থাৎ পিছনের পার্টে যে লঘু মস্তিষ্ক থাকে সেটা কি বলা হয়? সেরিবেলাম। পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ যেটা হচ্ছে লঘু মস্তিষ্ক, তাকে আমরা বলি সেরিবেলাম। ঠিক আছে, এই যে তোমাদের টোটাল পার্ট দেখতে পেলে, এই পার্টটা একবার পড়ে নিলে বেটার বুঝতে পারবে। অগ্র মস্তিষ্ক হবে সেরিব্রাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু খুব কমন কোশ্চেন্স। বলছে হোয়াট প্রাইমারি ফাংশন ডাজ এপিথেলিয়াল টিস্যু প্রোভাইড ইন দ্য বডিজ অফ অ্যান অ্যানিম্যাল। প্রাণীদের এপিথেলিয়াল টিস্যু মানে আবরণী কলার প্রধান কাজ কি? দেখো, আবরণী কলার প্রধান যে কাজ হয় সেটা হচ্ছে আমাদের দেহকে বাইরের জগৎ থেকে সুরক্ষা প্রদান করা। তো কারেক্ট আনসার কোনটা হবে? এইটা হবে বাহ্যিক সুরক্ষা ও আবরণ। তবে এই অপশানগুলো এত ছোটো ছোটো ছিল না, একটু বড় বড় করে লেখা ছিল। ঠিক আছে, সো কারেক্ট আনসার উইল বি দিস। ঠিক আছে, আবরণী কলার পার্টটা পড়ে নিও, দ্বিতীয় কোষের পরেই তোমাদের আছে, ওই পার্টটা একবার পড়ে নিও, বেটার বুঝতে পারবে। চলো পরের প্রশ্ন। ফর এ কনভেক্স মিরর ইফ দ্য অবজেক্ট ডিস্টেন্স ইজ 40 সেন্টিমিটার, ইমেজ ডিস্টেন্স ইজ 30 সেন্টিমিটার, হোয়াট উইল বি দ্য ম্যাগনিফিকেশন। দেখো, একটা কনভেক্স মিররের কথা বলেছে, মানে একটা কি বলেছে? উত্তল দর্পণের কথা বলেছে। ঠিক আছে, উত্তল দর্পণ এরকম হয় আমরা জানি। তো সেখানে বলেছে 40 সেন্টিমিটার হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। ঠিক আছে, অবজেক্ট ডিস্টেন্স কত তোমাদের? 40 সেন্টিমিটার, আর ইমেজ ডিস্টেন্স 30, তাহলে হোয়াট উইল বি দ্য ম্যাগনিফিকেশন। তো এখানে আমাদের কিছু আঁকা টাকার দরকার নেই, আমরা ম্যাগনিফিকেশন ইকুয়াল টু আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে যে ইমেজ ডিস্টেন্স ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কী হয় সেইটা আমরা পুট করলে এখানে অ্যান্সার পেয়ে যাব। লেখো এখানে ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স, তবে মাইনাস থাকবে সামনে। ঠিক আছে, এইটা আমাদের হয়। এবার আমরা আরেকটা জিনিসও জানি যে কনভেক্স মিরর অলওয়েজ অসৎ প্রতিবিম্ব প্রদান করে, আর অসৎ প্রতিবিম্ব রাইট সাইডে উৎপন্ন হয়। তো নেগেটিভ তো অ্যান্সার আমাদের হবে না, এই দুটো তো অ্যান্সার আমাদের হবে না। ঠিক আছে, এবার এটার মধ্যে কোনটা হবে? এটাই অ্যান্সার হবে। কেন? কারণ দেখো +1 আছে, 1 হবে কি করে? কারণ কনভেক্স মিরর তো ছোট প্রতিবিম্ব তৈরি করে।
ছোট প্রতিবিম্ব তৈরি করার অর্থ এখানে ভ্যালু যেটা আসবে সেটা কিন্তু আমাদের লেস দ্যান 1 আসবে। ঠিক আছে, ভ্যালু যেটা আসবে সেটা কি আসবে আমাদের লেস দ্যান 1। দ্যাট মিনস, এক মিনিট, 1টা আমার 4-এর মতো দেখতে লাগছে। কি বলতে চাইছি আমি, ভ্যালু যেটা আসবে ম্যাগনিফিকেশনে সেটা লেস দ্যান 1 আসবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ কোনো কিছু না ভেবেও কিন্তু উত্তর দেওয়া যায়। বোঝাতে পারলাম আমি? ক্লিয়ার? এটা হচ্ছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা, যেটাতে বাই ডিফল্ট একটা নেগেটিভ থাকে। কিন্তু আমরা যখন এটাকে ক্যালকুলেট করব তখন আমরা দেখব উত্তল দর্পণ মানে ডেফিনেটলি সেটা অ্যান্সারটা এই আসবে, অর্থাৎ পজিটিভ অ্যান্সার আসবে এবং একের থেকে ছোটো ভ্যালু অ্যান্সার আসবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবো, অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে কখনোই ম্যাগনিফিকেশান নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, কি বললাম? অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে ম্যাগনিফিকেশান কখনোই, যখন মিররের কথা বলছি, কখনোই নেগেটিভ হতে পারে না আমাদের। ওকে, চলো নেক্সট পয়েন্টটাতে। নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে আমাদের কি, যে সৎ না অসৎ। সৎ যদি হয় তাহলে এটা নেগেটিভ হয়, আর যদি অসৎ হয় তাহলে এটা পজিটিভ হয়। চলো পরের প্রশ্ন, কোনো বস্তুর ওপর প্রয়োগিত বল ও বস্তু স্থানান্তর যদি একই দিকে হয় তবে সম্পন্ন কার্য কী হবে? যেদিকে বল প্রয়োগ হচ্ছে যদি ডিসপ্লেসমেন্ট সেই দিকেই হয় তখন আমরা বলি পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে, কেন হয় এটা, এটা কী কারণে হয়? দেখো, এইটা তোমাদের হয় যেদিকে বল প্রয়োগ হচ্ছে যদি কার্য সেদিকেই হয় তাহলে কস থিটার ভ্যালু এমন আসে যে পুরো ব্যাপারটা পজিটিভ ওয়ার্ক দেয়। যদি ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা ধরি তাহলে কী হয়, ফোর্স ইন্টু সরণ ইন্টু কস থিটা। ঠিক আছে, ফোর্স ইন্টু সরণ ইন্টু কী হয় আমাদের, কস থিটা। ঠিক আছে, এই কস থিটার ভ্যালু আমাদের এখানে 1 চলে আসে। তখন ফোর্স ইন্টু সরণ ইন্টু কস থিটার ভ্যালু এখানে কী আসে তোমাদের, 1 চলে আসে বাই ডিফল্ট। কী চলে আসে আমাদের, 1। তখন ফোর্স ইন্টু সরণ এবং এখানে একটা পজিটিভ ওয়ার্ক ডান হয়। কিন্তু এটাই যদি আমরা দেখি যে যেদিকে বল যাচ্ছে কার্য তার উল্টো দিকে হচ্ছে এবং এটা যদি একই তলে অবস্থান করে তাহলে এটা আমরা কী নেবো, এটাকে কস 180 নেবো। ঠিক আছে, এই যে এখানে যে ভ্যালুটা আসবে এটা আমাদের কী হবে, এফ ইন্টু এস ইন্টু কজ 180। কী বললাম, বোঝা যাচ্ছে? এবং 180 ভ্যালু আমাদের নেগেটিভ চলে আসে, ফলে এখন কিন্তু ওয়ার্ক ডান নেগেটিভ হয়ে যায়। মানে বল যদি এদিকে প্রযুক্ত হয় আর কার্য যদি ওয়ার্ক যদি এদিকে হয়, ঠিক আছে, ওয়ার্ক তো বলবো না, বস্তুর সরণ যদি এদিকে হয়, ঠিক আছে, অলওয়েজ মাথা রাখবে যখন এদিকে হবে, বল যদি এদিকে, সরণ যদি এদিকে হয় তাহলে অলওয়েজ মাথা রাখবে এটা নেগেটিভ কার্য দেবে। এখানে কেমন কার্য দেবে, নেগেটিভ কার্য দেবে। ঠিক আছে, দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু যদি বল এদিকে আর কার্য যদি এদিকে হয়, অর্থাৎ এখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা থাকে, কি বললাম, এখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা থাকে তখন কস 90, এই যে কস থিটা, থিটার জায়গায় বসে কস 90, আর কস 90-র ভ্যালু তোমাদের কি হয়, 0 হয়। ফলে এই 0-র সঙ্গে যা গুণ করবে পুরো ভ্যালুটাকে 0 করে দেবে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কোনো কার্য হয় না। দিস ইজ দ্য ফ্যাক্ট, যে কারণে কোনো কার্য হয় না। বোঝাতে পারলাম আমি? আরেকটা জিনিস তোমাদের অনেকেরই মনে হবে যে এই জায়গাটা নেগেটিভ কেন হয়। দেখো, ফোর্স ইন্টু সরণ ইন্টু কস 180 ভ্যালু হচ্ছে 1 হয়, মানে নেগেটিভ 1 হয়। তো দেখো, পুরো ভ্যালুটাকে নেগেটিভ 1 দিয়ে গুণ করলে যে কোনো ভ্যালু সেটা কী হবে, নেগেটিভে কনভার্ট হয়ে যাবে। সেই জন্য এখানে ভ্যালুটা তোমাদের কী হয়, নেগেটিভ হয়। এটা 180 কেন হয়, দেখো, বল যদি এদিকে প্রযুক্ত হয়, সরণ যদি ঠিক তার উল্টো দিকে হয়, তাহলে এখানে একটা লাইন তৈরি হচ্ছে, আর কোনো লাইন মানে সেটা 180 ডিগ্রি হয়। এই জায়গায় কী হয়, এই যে থিটা, এই থিটার ভ্যালু তোমাদের হয় 0। এই জায়গায় থিটার মান কী হয় তোমাদের, 0 ডিগ্রি। তোমার সে 0 ডিগ্রি কেন হয়, দাঁড়াও একটুখানি ভালো করে লিখি। এই যে থিটা, এই থিটার ভ্যালু তোমাদের কী হয়, তোমাদের হয় 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি কেন হয়, দেখো, ফোর্স যেদিকে যাচ্ছে বলও সেদিকেই প্রয়োগ হচ্ছে, তার মানে এই জায়গায় কোনো অ্যাঙ্গেলই তৈরি হয় না, 0 অ্যাঙ্গেল তৈরি হয়। ঠিক আছে, সেই জন্য কস 0 ডিগ্রির ভ্যালু 1 হয়। ওই জন্য এই পুরো ভ্যালুটা আমাদের একটা পজিটিভ ভ্যালু দেয়, কারণ আমরা জাস্ট অনলি 1কে ইন্টু করছি। এই জায়গায় আমাদের কস 90-র ভ্যালু 0, সো এটাকে 0 করে দেবে। বোঝাতে পারলাম? এখানে হবে পজিটিভ ওয়ার্ক। চলো নেক্সট প্রশ্ন বলছে, একটি উত্তল দর্পণ আছে, যদি একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তবে প্রতিফলনের পর রশ্মি কোন বিন্দু দিয়ে আসছে বলে মনে হবে? দেখো, আমরা সবাই জানি যে 3-4টে কেস হয়। 3-4টে কেসটা একটু তোমরা জানো অনেকেই, যে যদি এখানে উত্তল দর্পণ বলেছে, উত্তল দর্পণ দিয়েই তোমাদের করাচ্ছি। এটা হচ্ছে তোমাদের উত্তল দর্পণ। ঠিক আছে, দিস ইজ উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণে আমরা জানি আমাদের যে সাইন মানে পার্ট হয় সেটা হচ্ছে এই পার্টটা, এদিকের পার্টটা সাইন হয়। ঠিক আছে, সাইন মানে কি, চকচক করবে, এইটাই কথাই বলতে চাইছি। তো যখন উত্তল দর্পণে কোনো রশ্মি আগত হচ্ছে তখন কি ঘটছে,
তখন যেটা ঘটে, ধরো কোনো রশ্মি তোমাদের, এই হচ্ছে প্রধান অ্যাক্সিস, এটা ধরো তোমাদের, আচ্ছা প্রধান অ্যাক্সিসটাকে, এক মিনিট, 4টে কেস আছে জানো সবাই, তবুও এই হচ্ছে তোমাদের, এটাও ধরো প্রধান অ্যাক্সিস। এবার ধরে নাও উত্তল দর্পণে কোনো রশ্মি আসছে যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালে পতিত হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। কেমনভাবে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে? ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, এইভাবে। এবং এই জায়গাটাতেই ফোকাস থাকে। এখানে তুমি চোখ রাখো, তুমি দেখবে রশ্মি এখান দিয়ে বেরোচ্ছে, কিন্তু দেখে মনে হবে যেন ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলাম? এটা হচ্ছে ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি হয়? সেকেন্ড কেস তোমাদের কি হয়? আচ্ছা আমি 4টে কেস লিখে নিই, তোমাদের বেটার বুঝতে পারবে, এক মিনিট। দেখো বেসিক্যালি এই 4টে কেস হয়, আমি তোমাদের জাস্ট আঁকলাম। এইখানে এই যে সলিড রশ্মিগুলো দেখতে পাচ্ছ, এই রশ্মিগুলো হচ্ছে তোমাদের পড়ছে, এই রশ্মিগুলো কি তোমাদের পতিত হচ্ছে, ঠিক আছে? দেখো এই যে রশ্মিটা, এটা এফের ও মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। যখন কোনো রশ্মি এমনভাবে পতিত হবে যে সেটা এফের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে হবে, তখন সেটা কেমনভাবে রিফ্লেক্ট ব্যাক করবে? প্রধান অ্যাক্সিসের সঙ্গে সমান্তরালে রিফ্লেক্ট ব্যাক করবে। ডটেড লাইনগুলো হচ্ছে তোমাদের কেমনভাবে ব্যাক করছে। এই রশ্মিটা কী হচ্ছে? পোলে পতিত হয়েছে, তো পোল দিয়েই ব্যাক করবে, এবং এক্ষেত্রে মনে রাখবে আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হবে। এই রশ্মিটা কী হয়েছে? সি এর মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে হয়েছে, তো যখন কোনো রশ্মি সি এর মধ্য দিয়ে যায়, তখন সেই রশ্মিটা সি এর মধ্য দিয়েই বাইরে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে 4টে কেস, এটা মনে রাখবে। এটা সি এর মধ্য দিয়ে, এখানে সি এর মধ্য দিয়ে যাওয়ানো দেখানো হয়েছে। এটা পোলে পতিত হয়েছে বলে মনে হচ্ছে, এটা এফের মধ্য দিয়ে যাচ্ছে, আর এটা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালে যাচ্ছে বলে মনে হচ্ছে, পতিত হচ্ছে বলে মনে হচ্ছে। তো এই 4টে কেস তোমাদের হয়। এবার এখানে যেটা বলেছে সেটা আমাদের অ্যান্সার, একবার রিভিশন করে দিলাম, ব্যাস আর কিছু না। তো এখানে অ্যান্সার কি বলেছে? তোমাদের প্রধান অক্ষের সাথে সমান্তরালে আপতিত হচ্ছে, দ্যাট মিন্স এই কেসটা, তখন সেটা কী হবে? ফোকাসের মধ্য দিয়ে যাবে বলে মনে হবে। এক মিনিট, এখানে কী বলেছে? বিটুইন দ্য কি, প্রতিফলনের পর রশ্মিটি কোন বিন্দু থেকে আসছে বলে মনে হবে। অ্যান্সার হবে তোমাদের অ্যাট প্রিন্সিপাল ফোকাস, প্রিন্সিপাল ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে। তো বি অপশন উইল বি দ্য কারেক্ট, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। নিউটনের মহাকর্ষ নিয়ম অনুযায়ী যদি দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়, তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বলের কী হবে? তখন আমরা জানি ফোর্স কিন্তু, এক মিনিট, ফোর্স কিন্তু তোমাদের, ঠিক আছে, ফোর্স কিন্তু তোমাদের দুটো যে তোমাদের ভর আছে তাদের যে গুণফল হয় সেই গুণফলের সঙ্গে সমানুপাতিক থাকে। আর ফোর্স কিন্তু যে দূরত্ব আছে, ডিস্টেন্স আছে, তার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, এটা আমরা জানি। এখানে কি বলতে চাইছে? বলেছে যে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হচ্ছে। মধ্যবর্তী দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, তার মানে কি? আগে ফোর্স ছিল এইটা, এফের ভ্যালু এইটা ছিল, এখন ফোর্স তাহলে কী হয়ে যাবে? দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ 2D, তাহলে 2D তার হোল স্কোয়ার হয়ে যাবে। দ্যাট মিনস এখানে কী হয়ে যাবে? ফোর্স তোমাদের 4D তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে কি বেসিক্যালি দেখতে পাচ্ছ কি এখানে 1/4 হয়ে যাচ্ছে, আগে 1/d স্কোয়ার ছিল, এখন 1/4 ডি স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে 1/4 হয়ে যাচ্ছে, যা ছিল তার সঙ্গে 1/4 গুণ হয়ে যাচ্ছে। সো অ্যান্সার কী হবে? 1/4 হয়ে যাবে, কারণ ওপরটা তো চেঞ্জ হচ্ছে না। সো ভ্যালু উইল বি দিস। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ কোলয়েড? কোলয়েডের এক্সাম্পল কোনটা না? দেখো কোলয়েড হচ্ছে এমন একটা জিনিস, আমরা জানি যে প্রথমে থাকে আমাদের দ্রবণ, যার কোণাগুলো সব থেকে ছোটো হয়। তারপর তোমাদের থাকে হচ্ছে কোলয়েড, যার কোণাগুলো দ্রবণের থেকে তো বড়, কিন্তু তোমাদের সাসপেনশন মানে প্রলম্বনের থেকে কী হয়? তোমাদের ছোটো হয়। অ্যাকচুয়ালি প্রলম্বন শব্দটাই আমি তোমাদের বাংলায় যে সাসপেনশনকে প্রলম্বন বলে, এটা আমি এনসিইআরটি পড়ে জেনেছি, এটাকে আমি সবসময় সাসপেনশনই জানতাম, ঠিক আছে? যাই হোক, দ্রবণ, তার পরে থাকে কোলয়েড, তারপরে থাকে প্রলম্বন, ঠিক আছে? তো বড়োটা দেখতে হবে, সব থেকে বড়ো কী হয়? প্রলম্বন বড়ো হয়। মনে রাখবে কোলয়েডে কিন্তু তোমাদের যে টিন্ডাল এফেক্ট সব থেকে স্থায়ী হয়। টিন্ডাল এফেক্ট কোথায় সব থেকে স্থায়ী হয়? কোলয়েডে স্থায়ী হয়, দ্রবণে দেখা যায় না, প্রলম্বনে স্বল্পস্থায়ী হয়। কী হয়? তোমাদের স্বল্পস্থায়ী হয়, এটা মনে রাখবে। তো এটাকে আমি দন্তেশ্ব না লিখে অল্পস্থায়ী লিখে দিচ্ছি, ঠিক আছে? অল্প, স্বল্প লিখতে যাচ্ছিলাম, বাট অল্পস্থায়ী, ঠিক আছে? কিছুক্ষণের জন্য অল্পস্থায়ী টিন্ডাল এফেক্ট দেখা যায়। এগুলো যদি না জেনে থাকো একবার একটু রিপিট করে নিও, ইম্পর্ট্যান্ট কিন্তু এগুলো, ঠিক আছে? তো এবার এখানে বলেছে যে কোনটা কোলয়েড নয়। দেখো ফগ যেটা আমরা জানি, ফগ, ক্লাউড, মিল্ক, এই সব কটাই আমাদের কোলয়েড। এয়ার কিন্তু কোলয়েড নয়, এয়ার একটা হোমোজেনাস মিক্সচার,
ঠিক আছে, হোমোজেনাস মিক্সচার। তো কয়েকদিন ধরে জিজ্ঞেস করছিল কোনটা হোমোজেনাস মিক্সচার, আজ জিজ্ঞেস করছে কোনটা কোলয়েড নয়। এরা সবই কিন্তু কোলয়েড, এটা কিন্তু কোলয়েড নয়। অ্যান্সার উইল বি দিস। কালকে কিন্তু আমি তোমাদের এক্সপেক্টেড 50 কোশ্চেন্সের বেশি তোমাদের জেনারেল সায়েন্সে করিয়েছিলাম। তুমি দেখতে পাচ্ছ ইয়ার টেয়ারগুলো এগুলো সবই আমি বলেছিলাম, তার উপর বেস করে কিন্তু কোশ্চেন্স এসছে। প্রিভিয়াস ইয়ার শিফট যা পড়েছে, প্রিভিয়াস ইয়ার না মানে এই যে শিফট হচ্ছে সেইগুলোকে যে আমি তুলেছিলাম, প্লাস আমি নিজের এক্সট্রা কোশ্চেন্স আমি করিয়েছিলাম তোমাদের কালকে। 50টা কোশ্চেন্সের বেশি ছিল সেখানে। যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আমি বলে দিচ্ছি কোন ভিডিওটা। এই যে এই ভিডিওটা, ঠিক আছে। এখানে জেনারেল সায়েন্সে 50 কোশ্চেন্স আছে, 40টি শিফট বেস এবং ম্যারাথন ছিল এটা, মানে খুব প্রশ্নের ম্যারাথন ছিল বেসিক্যালি, টাইমে ম্যারাথন নয়, বাট অনেকগুলো কোশ্চেন্স করানো হয়েছিল। দেখে নিতে পারো এই ভিডিওটা, ঠিক আছে। চলো কি বলছে দেখো, এখানে বলছে 1000 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 আওয়ার ব্যবহার হলে কত শক্তি খরচ হবে। তো আমরা ক্লিয়ারলি জানি যে কিলোওয়াট আওয়ার হচ্ছে আমাদের শক্তির একক, যেটাকে জুলও বলা যায়, ঠিক আছে। কিলোওয়াট আওয়ার হচ্ছে শক্তির একক, যেটাকে কি বলা যায়, জুলও বলা যায়। তো কিলোওয়াট আওয়ার থেকে জুল বা জুল থেকে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে বলে, এনার্জির একক, এই দুটোই, ঠিক আছে। তো এখানে কিলোওয়াট আওয়ার দিয়ে বলেছে, সো 1000 কিলো আছে, কিলোওয়াট আছে, তার সঙ্গে 1 আওয়ার অ্যাপ্লাই হবে। তো 1000 কিলোওয়াট আওয়ার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি ইজি কোশ্চেন্স ছিল এটা। জানি এরকম কোশ্চেন্স পড়েছে কিনা, বা স্টুডেন্টরা আমাকে রিভিউ দিয়েছে এরকম কোশ্চেন্স পড়েছে, তার বেসিসে একটা ওই টাইপের কোশ্চেন্স তোমাদের রাখা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন্স তোমাদের বলছে, নিষেক বা ফার্টিলাইজেশনের সময় উভয় জনকের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেট মিলিত হয়ে একটি সম্পূর্ণ ডিপ্লয়েড তৈরি করে। আমরা জানি যে পিতা থেকে হ্যাপ্লয়েড আসে, মাতা থেকে হ্যাপ্লয়েড আসে, দুটো হ্যাপ্লয়েড অ্যাড হয়ে একটা ডিপ্লয়েড সেল তৈরি করে। মানে এখানে তোমাদের এন থাকে, আর এখানে সেটা কি হয়ে যায়, 2n তৈরি করে দেয়, ঠিক আছে। এখানে তোমাদের বুঝতেই পারছো আশা করি, 46টা ক্রোমোজোম এখানে কিন্তু তৈরি হচ্ছে। এবার এখানে কি প্রশ্ন করেছে দেখো, মানে 23 জোড়া। তো বলছে নবগঠিত কোষটিকে আমরা কি বলি, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এই পার্টটা কিন্তু তোমাদের এক্স্যাক্ট যে এনসিইআরটিতে আছে তা নয়, বলে দিই একটুখানি। এনসিইআরটিতে তোমাদের অনলি তোমাদের লেখা আছে জাইগোট, তো জাইগোটই অ্যান্সার হয় বেসিক্যালি, কিন্তু এর ডিটেলসে যদি একটু দেখাই তোমাদের, তাহলে বেটার মনে রাখতে পারবে আমার মনে হয়। প্রথমে মনে রাখবে, এই যে সে কোষটা তৈরি হলো, এই যে একটা সিঙ্গেল ঠিক আছে, সিঙ্গেল কোষ তৈরি হলো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো জাইগোট, ঠিক আছে। জাইগোট এটা হচ্ছে ডে ওয়ানে হয়, ডে 1, ঠিক আছে। নেক্সট এই জাইগোট থেকে তোমাদের তৈরি হয় 16+ কোষযুক্ত মরুলা। কি তৈরি হয় তোমাদের, মরুলা, ঠিক আছে। এটা তোমাদের হয় 2 থেকে 4 দিনে, এটা ডে 1, এটা 2 থেকে 4 দিন। তারপর তোমাদের 5 থেকে 6 দিন সময় নেয়, এবং এটা আরও ডেভেলপ করে, মানে আরও তোমাদের ক্লিভেজ তৈরি হয়। ক্লিভেজ মানে কি, ক্লিভেজ মানে হচ্ছে এখানে কোষের তোমাদের র্যাপিড ডিভিশন। এবং তারপরে কি হয়, 5 to 6 ডেজে তোমাদের এটা তৈরি করে, আরও বেশি কোষ এখানে তৈরি হয়, এবং তৈরি করে এটাও তোমাদের ব্লাস্টোসিস্ট। কি তৈরি করে তোমাদের, ব্লাস্টোসিস্ট তৈরি করে, ঠিক আছে। এটা মনে রাখবে, এই 3টে ধাপে মেজর ডিভিশন হয়, তারপরেই তোমরা হার্ট, কিডনি ইত্যাদি হতে দেখো, এবং তার পরবর্তীকালে তোমাদের আর্মগুলো তৈরি হয়, আর্ম, পা, লেগ ইত্যাদি তৈরি হয়, ঠিক আছে। অর্থাৎ ইন্টারনাল অর্গান আগে, আউটার অর্গান পরে তৈরি হচ্ছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ডিভিশন, এখানে অ্যান্সার তোমাদের জাইগোটই হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু কনসেপচুয়াল, এবং এই প্রশ্নটি খুব বড় করে এসেছিলো, মানে লাইনগুলো বড় বড় ছিল, বাট ব্যাপারটা একই। প্রতিস্থাপন বিক্রিয়ার সময় যখন একটি অ্যালকেন অণু থেকে একটি হাইড্রোজেনকে অপসারণ করা হয়, তখন কি ঘটে। এটা কিন্তু তোমাদের আমি পেডে খুব ভালো করে তোমাদের করিয়েছিলাম, আমি মনে করে দেখো। যেমন তুমি নাও মিথেনকে, ঠিক আছে, মিথেনের ফর্মুলা কি, CH4, এবং তুমি কি করো, এর থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দাও, তাহলে কী হবে, CH3 হয়ে যাবে। দেখো 4টে ছিল, 3টে হয়ে গেল, সি তো সিই থাকবে, হাইড্রোজেন একটা কমে গেছে, এবং এর সঙ্গে তুমি একটা ক্লোরিনকে অ্যাড করে দাও। কি অ্যাড করে দাও, তুমি একটা ক্লোরিনকে অ্যাড করে দাও, তাহলে এটা হয়ে গেল তোমাদের ক্লোরোমিথেন। এটার নাম কী হবে, এটার নাম হবে তোমাদের ক্লোরোমিথেন, ঠিক আছে, ক্লোরোমিথেন, এটার নাম হয়ে যাবে তোমাদের ক্লোরোমিথেন। তো বেসিক্যালি আমরা কী করলাম, এখানে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটালাম, ঠিক আছে। এছাড়াও আমাদের এখানে HCl উৎপন্ন হয়, বাট আমি সেটা দেখাচ্ছি না। HCl উৎপন্ন, কেন এই যে H বেরিয়ে গেল, দেখো এখান থেকে একটা H বেরিয়ে যাচ্ছে, আর এখানে একটা ক্লোরিন অ্যাড হচ্ছে, কিন্তু আরেকটা ক্লোরিন তো আছে, কারণ দুটো ক্লোরিন ছিল, সেইটা মিলে আর একটা HClও তৈরি করে তোমাদের,
হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয় এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল বিক্রিয়া, দেখতে পাচ্ছ এখানে, ক্লিয়ার। এবং এটা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে হয়। এটাও প্রশ্ন তোমাদের আসতে পারে যে কিসের উপস্থিতিতে হয়। এটা কিন্তু তোমাদের সানলাইট, ঠিক আছে, সানলাইটের উপস্থিতি ছাড়া এটা কিন্তু পসিবল নয় বিক্রিয়া, এটা মনে রাখবে। এবার তোমাদের যদি এরকম না করে তোমাদের ধরো দিল এখানে একটা হাইড্রোজেনকে আমি বার করেছি, এবার ধরো আমি এখানে একটা হাইড্রোজেন বার না করে আমি দুটো হাইড্রোজেনকে বার করে দিলাম, তাহলে CH2 হয়ে গেল। তাহলে যখন দুটো হাইড্রোজেন বেরোচ্ছে তাদেরকে দুটো ক্লোরিন অ্যাড হবে, ঠিক আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডাইক্লোরোমিথেন। এটা ক্লোরোমিথেন, এটাকে বলা হয় ডাইক্লোরো, অর্থাৎ দুটো ক্লোরিন আছে ওই জন্য ডাইক্লোরোমিথেন। এবার তুমি যদি দুটো বার না করে তুমি তিনটে বের করে দাও, মানে হাইড্রোজেন একটা থাকলো, তখন ক্লোরিন কটা আসবে? তিনটে ক্লোরিন আসবে। দেখো হাইড্রোজেন যতগুলো বেরিয়ে যাচ্ছে, এখানে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছিলো না, এখানে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে, তো দুটো ক্লোরিন অ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি 2H বলে লেখা উচিত, ঠিক আছে। এখানে তুমি কী করছো? তুমি তিনটে হাইড্রোজেনকে বের করে দিচ্ছ, সো তিনটে ক্লোরিন অ্যাড হয়ে যাচ্ছে এখানে। এই দেখো, এটাকে আমরা কী বলবো তাহলে? ট্রাইক্লোরো। কী বলবো আমরা? ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনের কিন্তু একটা নাম আছে, একে বলা হয় ক্লোরোফর্ম। এই ট্রাইক্লোরো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই ট্রাইক্লোরোমিথেনকেই কিন্তু ক্লোরোফর্ম বলা হয়, যেটা অজ্ঞান করতে কাজে লাগে, ঠিক আছে, ক্লোরোফর্ম। এবার দেখো, যদি এতেও তুমি সন্তুষ্ট না হও, তুমি কি করলে? তুমি সব হাইড্রোজেনকে বার করে দিলে, দেখো একটা হাইড্রোজেন নেই, তখন কী হবে? এখানে 4টে ক্লোরিন অ্যাড হবে, কারণ ছিল তো অ্যাকচুয়ালি 4টে হাইড্রোজেন, তুমি এখানে 4টে হাইড্রোজেনকেই বার করে দিয়েছো, 4টে হাইড্রোজেনকে তুমি বার করে দিয়েছো, তাহলে 4টে ক্লোরিন অ্যাড হতে হবে। এটাকে বলা হয় টেট্রাক্লোরোমিথেন। কি বলা হয়? টেট্রাক্লোরোমিথেন, ঠিক আছে, টেট্রাক্লোরোমিথেন। তো বেসিক্যালি এখানে কি ঘটছে ভালো করে দেখো, বেসিক্যালি এখানে কি ঘটছে, বেসিক্যালি এখানে যেটা ঘটছে ভালো করে বুঝবে। তুমি হাইড্রোজেনকে কি সরি, হ্যাঁ, তো তুমি কি করছো? তুমি হাইড্রোজেনকে এখানে প্রতিস্থাপিত করছো, আর তার জায়গায় তুমি ক্লোরিন, ব্রোমিন ইত্যাদিকে নিয়ে আসছো, মানে হ্যালোজেন। তো হ্যালোজেন তুমি করতে পারো বা অন্যান্য কার্যকরীমূলককে তুমি অ্যাড করতে পারো, তবে মেনলি হ্যালোজেনই অ্যাড হয়, কারণ অ্যালকেন নর্মালি সাবস্টিটিউশন রিয়াকশনে হ্যালোজেনকে অ্যাড করতে পারে, ঠিক আছে। আর হ্যালোজেনের মধ্যে সবথেকে বেশি কাকে নেয়? ক্লোরিনকে নেয়। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? হ্যালোজেন আর অন্যান্য মূলক, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ প্রধানত কার গুণসূত্র দ্বারা নির্ধারিত হয়? ঠিক আছে, তো মনে রাখবে মানুষের ক্ষেত্রে সন্তানের যে লিঙ্গ হয় না, সেটা মেনলি পুরুষ দ্বারা নির্ধারিত হয়। কেন? কারণ পুরুষের কাছে থাকে XY ক্রোমোজোম, ঠিক আছে। পুরুষের কাছে কী থাকে? XY ক্রোমোজোম থাকে, XY। আর স্ত্রীর কাছে থাকে XX ক্রোমোজোম। তো যখন সন্তান হচ্ছে, তখন এই X যখন এই এক্সের সঙ্গে মিশছে তখন XXই আসবে, এই X যখন এই এক্সের সঙ্গে মিশছে তখনও XX আসবে, কিন্তু এই Y যখন X এর সঙ্গে মিশবে তখন XY আসবে, এই Y যখন X এর সঙ্গে মিশবে তখন XY আসবে। তো এই Yটা দিচ্ছে কে? পুরুষ দিচ্ছে। তার মানে এইগুলো যে পুরুষ, তার কারণে কে দায়ী? এইটা পুরুষ হওয়ার জন্য, এই দুটোকে পুরুষ করার জন্য কে দায়ী? Y ক্রোমোজোম দায়ী। আর Y ক্রোমোজোম আসছে কোথা থেকে? পুরুষ থেকে আসছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি বাবা, ঠিক আছে, বোঝাতে পারলাম? তো পিতার গুণসূত্র, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনে 14C চালু করা কোন উদ্যোগের লক্ষ্য? সাইবার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া, ঠিক আছে, সেটা কি? অর্থাৎ এখানে বাংলাটা একটু অড আছে, ইংলিশটা পড়ে বুঝতে পারবে। হুইচ ইনিশিয়েটিভ লঞ্চড বাই 14C আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এইমস টু এনাবেল দ্য ফাস্টার অ্যাকশন এগেনস্ট দ্য সাইবার ক্রাইম? সাইবার ক্রিমিনালদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা করার জন্য কোন পদ্ধতিকে চালু করা হয়েছে? অ্যান্সার হবে তোমাদের E0FIR। E0FIR কাকে বলা হয়? লেখা রয়েছে দেখো, E0FIR হচ্ছে 14C এর একটি উদ্যোগ, যার মাধ্যমে কি থানায় শারীরিকভাবে উপস্থিত না হয়েও অনলাইনে প্রাথমিক তথ্য বা রিপোর্ট দায়ের করা যায়, ফলে সাইবার অপরাধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার তোমাদের দিস। চলো নেক্সট পরেরটা। আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট একটু বলে দিই, সেটা হচ্ছে এটা দিল্লিতে কিন্তু চালু করা হয়েছে, এক। আর 2 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে যিনি কমপ্লেন করছেন তাকে কিন্তু 3 দিনের মধ্যে থানায় আসতেই হবে। এখানে প্রাথমিক অবস্থায় তুমি E0FIR করতে পারো, কিন্তু 3 দিনের মধ্যে থানায় এসে এটাকে রেগুলার FIR কিন্তু কনভার্ট করতে হবে তোমাকে, ঠিক আছে, এটাও মাথায় রাখবে।
এফআইআর এর পুরো কথা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, ফার্স্ট FIRST, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। বুঝতে পারলাম আমি? চলো নেক্সট পয়েন্টটাতে। নেক্সট প্রশ্ন, ইন অক্টোবর 2025 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতের সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র 14C, ঠিক আছে, এটার পুরো কথা 14C কাকে বলা হয় বলো তো? এই যে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, এটাকে বলা হয় 14C, এবং এর আন্ডারে কিন্তু ওই রুলসও চালু করা হয়েছে যেটা একটু আগে বললাম E0, এবং দুটো কোশ্চেন্স পড়েছিল আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA। তো এর আন্ডারে কাকে কি করা হয়েছে? তোমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর সাইবার সিকিউরিটি নিয়োগ করা হয়েছে। অ্যান্সার তোমাদের কী হবে? রশ্মিকা মান্দানা, ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট প্রশ্ন, এবং তার আমি অ্যান্সারও তোমাদের জন্য রেখেছি। বলেছে যে জুলাই 2025 DRDO দ্বীপ থেকে ভূমিতে নিক্ষেপিত কোন দ্বীপ থেকে প্রলয় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে? মনে রাখবে এই যে ক্ষেপণাস্ত্র, এটা সারফেস টু সারফেস মিসাইল, এক নম্বর কথা, এবং এটা হচ্ছে কোয়াজি ব্যালাস্টিক। কোয়াজি ব্যালাস্টিক শব্দের অর্থ কি? আধা ব্যালাস্টিক মিসাইল, ঠিক আছে, অর্থাৎ পুরোটা ব্যালাস্টিক নয়, আধা। এবং এই যে রেঞ্জ সেটা হচ্ছে 150 থেকে 500 কিলোমিটার, এবং এটা প্রায় 1000 কেজি পর্যন্ত কী করতে পারে? পেলোড বহন করতে পারে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের? APJ আব্দুল কালাম দ্বীপ, এটা উড়িষ্যাতে অবস্থিত, ঠিক আছে, উড়িষ্যাতে অবস্থিত APJ আব্দুল কালাম দ্বীপ থেকে কিন্তু DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এই ইনস্টিটিউশন কী করেছে? এটাকে সফলভাবে উৎক্ষেপণ করেছে, ঠিক আছে। এটা ভূমি থেকে ভূমিতে, সারফেস টু সারফেস মিসাইল। চলো নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে 2025 সালে কোন আন্তর্জাতিক সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ঠিক আছে, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি, এক মিনিট তোমাদের, তো অজিত ডোভাল কী করেছেন? ওনাকে ডাকা হয়েছিল বা উনি গেছিলেন, সোজা কথা বলতে, সেইখানে সেই যে আন্তর্জাতিক সম্মেলনটার নামটা ঘোষণা করতে বলা হয়েছে, যেখানে অপারেশন সিন্দুর নিয়ে তার সাফল্য নিয়ে তথ্য প্রদান উনি করেছেন, ঠিক আছে। তো কারেক্ট আনসার তোমাদের কী হবে? এইটা SCO সিকিউরিটি কাউন্সিল SCO সিকিউরিটি কাউন্সিল মিটিং, ঠিক আছে। এটা তোমাদের চায়নাতে হয়েছে, মানে চীনে, সোজা কথা বলতে, এবং 24শে জুলাই নাগাদ এটা হয়েছে, ঠিক আছে, JUNE, মানে জুন নাগাদ, 24শে জুন নাগাদ কিন্তু এটা হয়েছে, ওকে। চায়নাতে সাংহাই প্রদেশে এটা হয়েছে, এই জন্য এর নাম হচ্ছে SCO সিকিউরিটি কাউন্সিল, সাংহাই সহযোগিতা সংস্থা নিরাপত্তা পরিষদ বৈঠক, ঠিক আছে। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন, যে COP30 টু বি হেল্ড ইন ব্রাজিলের বেলাম শহরে এটা ঘোষণা মানে হয়েছে তোমাদের অ্যাকচুয়ালি। তো এখানে তোমাদের কোন আন্তর্জাতিক কাঠামো বা উদ্দেশ্যের উপর ভিত্তি করে এইটা তৈরি হয়েছে? এই যে COP30, ঠিক আছে, এটা হয় কনফারেন্স অফ পার্টিস। আমি তোমাদের কালকেও এই কোশ্চেন্সটা করিয়েছিলাম, দেখো আজকে তোমাদের কিন্তু কোশ্চেন্স পড়েছে। আমি বলবো বারবার যে তোমরা এই যে আলোচনা করছি সেটা দেখে যাও। অনেকে বলেছে স্যার এইখান থেকে কমন আসছে না, ওখান থেকে কমন আসছে না, আপনার এই ভিডিও দেখেছি, ওই ভিডিও দেখেছি। দেখো এগুলো বেসিক্যালি কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ডেপথ ভিডিও নয় যে তোমাদেরকে আমি বলবো আমি কমন তোমাদের দিয়ে দেবো। এটা কি কোশ্চেন্স অ্যানালাইসিস, এক্সাম কোশ্চেন্স যেটা পড়ছে তার উপর বেস করে আমরা অ্যানালাইসিস চালাচ্ছি। এটা বেসিক্যালি কিছু নয় এটা, ঠিক আছে। তোমাকে যদি ডিপে পড়তে হয় তাহলে ডিপেই পড়তে হবে। তোমাকে তোমাকে মনে হয় যে 1 ঘন্টার ভিডিওতে পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেওয়া সম্ভব? এখানে কোশ্চেন্স আলোচনা করা হচ্ছে, মাথায় ঘিলুটা একটু খেলাও, স্ক্রুটাকে একটু টাইট দাও, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। দুমদাম কমেন্ট করে দেওয়া যে কেউ পারে সেটা, ওটা ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে যে তুমি কি বলছো তার একটা কিন্তু ওয়েট থাকার দরকার, কারণ তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি কিছুদিন পরে তোমার দেশ চালানোর একটা পার্টের ভাগিদার হবে। তা সেখানে যদি এরকম নিম্নমানের বুদ্ধি নিয়ে যাও তাহলে তো গন্ডগোল। আমি বলবো চাকরি না পাই ভালো, তার থেকে যে যার ক্যাপাবিলিটি আছে, যে পারবে, তাকে চাকরি দেওয়া উচিত। এটা হচ্ছে বক্তব্য আমার, ঠিক আছে। তো সেই জন্য কমেন্ট করার সময় বুদ্ধি খাটিয়ে কমেন্ট করো। তো বলেছে যে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে আমি ইনডেপথ কোনো কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি না, ইনফ্যাক্ট আমি কারেন্ট অ্যাফেয়ার্স করাবোও না। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অন্য একজন টিচার করাবেন, ঠিক আছে। আমার কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্টও নয়, আর কারেন্ট অ্যাফেয়ার্স বেসিক্যালি কোনো সাবজেক্টও নয়, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং এগুলো কিন্তু কোনো সাবজেক্ট নয়, এটা মাথায় রাখো। সাবজেক্ট কাকে বলা? ম্যাথ সাবজেক্ট, যেগুলো কোনো না কোনো ক্লাসে পড়ানো হয়। কারেন্ট অ্যাফেয়ার্স কোন ক্লাসে পড়ানো হয়? ক্লাসে পড়ানো হয় না, কিন্তু পরীক্ষা লাগে কেন? তোমার মেমোরির পাওয়ারকে এটা অ্যাকনলেজ করে, তোমার মেমোরি কতটা ভালো, তুমি কতটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স প্রমাণ করে যেটা। তো অ্যান্সার তোমাদের কী হবে? যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের যে তোমাদের যে মানে যে বলতে পারো যে কাঠামো, সেই কাঠামোকে কিন্তু বা যে যা বলা হয়েছিল ওখানে, সেই অবজেক্টিভটাকে পালন করছে কে? এইটা COP30,
ঠিক আছে, কনফারেন্স অফ 30। এটার এই যে সিওপির পুরো কথা তোমাদের কি হয়, আমি কালকেও তোমাদের এটা করিয়েছিলাম, পড়তে পারে বাই চান্স। এটা হয় কনফারেন্স অফ পার্টি, কনফারেন্স অফ পার্টি, এবং এটা 30তম, এই জন্য এখানে 30 লেখা আছে। এটা 30তম এডিশন, ওই জন্য এখানে 30 লেখা আছে। ঠিক আছে, অ্যান্সার তোমাদের হবে এইটা। চলো পরের প্রশ্ন। 29 থেকে 30শে মার্চ 2025 নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত এনভায়রনমেন্ট 2025 বিষয়ক 2 দিনের জাতীয় সম্মেলনে উদ্বোধক এবং সভাপতিত্ব কে করেন? অ্যান্সার তোমাদের হবে দ্রৌপদী মুর্মু, অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি এই উদ্বোধনটা করেছিলেন। ঠিক আছে, আমাদের রাষ্ট্রপতি। এবং দেখো এখানে বলা হয়েছে এই 2 দিনের জাতীয় সম্মেলন উদ্বোধক এবং সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। এই সম্মেলন আয়োজন করেছিল কে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এনজিটি। ট্রাইব্যুনাল নাম তো তোমরা শুনেইছ, রেলের তোমাদের যে কেস হয়েছিল তার নিরিখে মোটামুটি। তো এখানে আরও অনেক ট্রাইব্যুনাল থাকে, ওটা একটা ট্রাইব্যুনাল, এটা আরেকটা ট্রাইব্যুনাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, ওটা এটা এক নয় কিন্তু। চলো পরের প্রশ্ন। নভেম্বর 2025 অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পর নীতিশ কুমার, যেটা এনডিএ তাদের যে দলের নাম, ঠিক আছে, সো জোটের সঙ্গে মিলিত হয়ে কোন রাজ্য নতুন সরকার গঠন করেছেন? নীতিশ কুমার এনডিএর সঙ্গে যুক্ত হয়েছেন এবং হয়ে তিনি রাজ্য সরকার গঠন করেছেন কোথায়? সেটা হচ্ছে বিহারে। নীতিশ কুমার বিহারের, আশা করি তোমরা জানো সবাই, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ছিল আজকে। পরের প্রশ্ন। হু ওয়াজ অ্যাওয়ার্ডেড মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আইএফএফ অ্যাওয়ার্ড 2024-25 কে সর্বভারতীয় ফুটবলের কাছ থেকে, ফুটবলার যে তোমাদের মহাসংঘ তার কাছ থেকে মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার পেয়েছে? তার নাম হচ্ছে শুভাশিস বোস। ডিটা কেটে গেছে, সরি ফর দ্যাট, বাট অ্যান্সার তোমাদের এখানে দেওয়াই আছে, শুভাশিস বোস। ইনি মোহন বাগানের হয়ে খেলেন। ঠিক আছে, মোহন বাগান, ইনি একজন ফুটবলার, আর ফুটবলারই ব্যাপার। তো মোহন বাগান, এনার যে টিম সেটা হচ্ছে মোহন বাগান। তো অ্যান্সার আমাদের কী হবে? শুভাশিস বোস। চলো পরের প্রশ্ন। তোমাদের বলছে যে এপ্রিল 2025 কে 25.56 মিটার ডিসকাস নিক্ষেপ করে, ডিসকাস হচ্ছে একটা ডিস্ক টাইপের জিনিস যেটাকে ছুঁড়ে ফেলতে হয় এবং কতটা দূর যাচ্ছে সেটা হচ্ছে 75.56 মিটার অতিক্রম করেছে। 75 মিটারের সীমানা অতিক্রম করে নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছেন। 75 মিটার এর আগে কোনোদিন করেনি, ইনি 75 মিটারের থেকে বেশি ডিসকাসটাকে থ্রো করতে পেরেছেন। তিনি কে? তিনি হচ্ছেন মাইকোলাস অ্যালেনকা। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। লিথুনিয়ার, ইনি হচ্ছেন কোথাকার মানুষ? ইনি হচ্ছেন লিথুনিয়ার মানুষ, মাইকোলাস অ্যালেনকা। 13ই এপ্রিল 2025 যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় অনুষ্ঠিত ওকলাহোমা থ্রো সিরিজে উনি কিন্তু এই বিশ্ব রেকর্ড তৈরি করেছেন। তিনি কোথাকার মানুষ? লিথুনিয়ার মানুষ। এবং কোথায় এটা হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ওকলাহোমা থ্রো সিরিজ ছিল সেখানে কিন্তু এটা উনি করে দেখিয়েছেন। ঠিক আছে, তো কারেক্ট আনসার উইল বি দিস। তার মানে শুধুমাত্র আমাদের দেশের নিরিখে প্রশ্ন আসছে তা নয়, বিশ্ব রেকর্ড যেখান থেকে হচ্ছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। এত রেকর্ড মানে তোমাদেরকে করানো এবং তোমাদের মনে রাখা, আমি করিয়েও দিতে পারি, কারণ লিস্ট আমার দেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের মুখস্থ করে রাখাটাও কিন্তু খুব চাপের ব্যাপার। শর্ট ট্রিক ছাড়া পসিবল না। আমি এমন করেই কোর্সটাকে তোমাদের করাবো। ঠিক আছে, এই যেটা আমাদের পেডে হচ্ছে সেটা নয়, ফ্রিতে যেটা, যাতে তোমার শর্ট ট্রিক দিয়ে তোমরা শিখতে পারো। ঠিক আছে, দেখবে কেমন মজা লাগবে, প্লাস ইনফরমেশন মনেও রাখতে পারবে। আর একটা দারুণ খবর তোমাদের জন্য, সেটা হচ্ছে যে আমাদের যে বিক্রম ব্যাচ 2.0 সেটা এতদিন অ্যাপে আসছিল না, 23 তারিখ থেকে দেওয়ার কথা, কারণ অ্যাপ আপডেট চলছে সেই কারণে। ঠিক আছে, তো আমরা এটাকে আজকে 12টার মধ্যে তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেবো। ঠিক আছে, যারা চাইছো, অনেকেই SMS করেছে, যারা চাইছো তারা নিতে পারো। ঠিক আছে, এবার যারা ওল্ড স্টুডেন্ট তাদের জন্য একটা ছোট্ট কথা বলবো। আচ্ছা, ছোটো কথা বলে নিই। এ ব্যাচে কী কী থাকবে? সায়েন্স এবং ম্যাথ থাকবে, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ফ্রিতে করাবেন। ঠিক আছে, আমি নতুন টিচারকে রিক্রুট করা হচ্ছে, তিনি করাবেন। নেক্সট হচ্ছে তোমাদের ভ্যালিড থাকবে এটা জানুয়ারি 2027 অবধি, যেদিনই তুমি নিতে পারো, কিছু যায় আসবে না। আমরা যেদিন স্টার্ট করব তার নিরিখে জানুয়ারি 2027 অবধি ভ্যালিড থাকবে, মানে 1 ইয়ার আমাদের সাপেক্ষে, কারণ 1 ইয়ার পরে যে কোনো সায়েন্স এবং ম্যাথ কোর্সকে আপডেট করতে হয়। তো তুমি যদি জানুয়ারি মাসেই নাও তাহলে তুমি 27 দিন, ঠিক আছে, সরি, জানুয়ারি মাসে তুমি ধরো তুমি জানুয়ারি মাসে নিলে তাহলে তুমি কিন্তু কোনো ভ্যালিডিটি পাবে না। আমার কথা বলতে পারছি, জানুয়ারি মাস মানে 2027 জানুয়ারি মাস, কারণ জানুয়ারি অবধি কিন্তু ভ্যাকেন্সি, সরি ভ্যালিডিটি। তো তুমি যদি জানুয়ারি 2026 নাও তাহলে জানুয়ারি 2027 অবধি তোমার ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ 1 ইয়ার। এইটাই হচ্ছে কথা।
এটা কান খুলে শোনো, মাথায় মনে রাখো। নেক্সট হচ্ছে ভিওডি এবং লাইভ দুটোতেই হবে, অর্থাৎ রেকর্ডেড এবং লাইভ দুটোভাবেই এখানে ক্লাস করানো হবে। শুধুমাত্র লাইভ হবে এমন নয়, কিছু কিছু চ্যাপ্টার আছে, ছোটো চ্যাপ্টার, সেগুলো আমরা রেকর্ডেড ভার্সনে তোমাদের তাড়াতাড়ি দিতে পারবো। নেক্সট হচ্ছে 799, এইটা তোমাদের প্রাইস ধার্য করা হয়েছে 1199 টাকার প্রাইসটাকে কেটে দিয়ে। কীভাবে তোমরা 799 পাবে, তার যে কোড সেটা তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে জানতে পারবে। হোয়াটসঅ্যাপ করে ফেলো যারা যারা চাইছো এটা, ঠিক আছে। এতে তোমাদের টোটাল 3টে সায়েন্স, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথের 2টো, একটা হচ্ছে পাটিগণিত আর 2 হচ্ছে অ্যাডভান্স, এই 2টো পোর্শনই কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। পাটিগণিত অ্যান্ড অ্যাডভান্স, এই হচ্ছে তোমাদের পুরো কথা বলে দিলাম। যারা কোয়ারি করতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ তোমরা করে নিতে পারো, ঠিক আছে। এএলপি টেকনিশিয়ান, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি সকল ব্যাপারকে নিয়ে কিন্তু কোর্সটা চালু করা হচ্ছে, ঠিক আছে। কোনো একজনের পক্ষে 4টে জিনিস পড়ানো কখনোই পসিবল না। আমার ভালো করে শোনো, সায়েন্স পড়াবে যে, ম্যাথ পড়াবে সে, যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবে সেই পসিবলই নয়, খিচুড়ি পাকি যায়, মানে সেই ব্যক্তির এক্সপার্টাইজ থাকতে পারে, তিনি পারবেনই হয়তো, কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা খুবই চাপের ব্যাপার হয়, ঠিক আছে। সেই জন্যই আমরা ডেডিকেটেড টিচারকে দিয়ে তোমাদের এটা করাবো, এবং এই দুটো ফ্রিতে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের যেটা আমি বললাম রিজনিং, সায়েন্স অ্যান্ড ম্যাথ আমাদের পেটের মধ্যে থাকছে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ব্যাপার। চল নেক্সট আমরা আলোচনা করে নেবো আমাদের পরের কোশ্চেন্স। পরের প্রশ্ন, জুন 2025 অনুষ্ঠিত তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2025 চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতটি পদক জিতে শীর্ষস্থানে আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে এখানে কিন্তু ভারত শীর্ষস্থানে আছে, ঠিক আছে। এই জন্যই কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং এটা কোথা থেকে পাওয়া গেছে? পিআইবি, ঠিক আছে, প্রেস ইনফরমেশন ব্যুরোর যে রিপোর্ট হয় তাতে কিন্তু এই ধরনের কোশ্চেন্স, এই ধরনের নোটিশগুলো, মানে রিপোর্টগুলো পাবলিশ করা হয়। তোমরা অন্যান্য নিউজ পেপারেও পাবে, কিন্তু মেনলি পিআইবি থেকে নেবে, ঠিক আছে। তো অ্যান্সার তোমাদের কী হবে? 16টা পেয়েছে, তার মধ্যে 12টা ছিল তোমাদের স্বর্ণপদক, 3টে রূপক আর একটা হচ্ছে তোমাদের ব্রোঞ্জ ছিল। এবং ভারত কিন্তু টপ মোস্ট পদে আছে, ঠিক আছে, টপে আছে একদম। চলো পরের প্রশ্ন, অন হুইচ ডেট ওয়াজ ওয়ার্ল্ড নো টোবাকো ডে অবজার্ভড ইন 2025? অ্যান্সার হবে তোমাদের 31শে মে। দেখো বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাই এটা করে, 31শে মে মাসে এটা পালন করায়। আর 2025 যে থিম ছিল সেটা হচ্ছে আনমাস্কিং দ্য অ্যাপিল, এক্সপোজিং ইন্ডাস্ট্রি ট্যাকটিক্স অন টোবাকো অ্যান্ড নিকোটিন প্রোডাক্টস। তামাক এবং নিকোটিন পণ্যের ক্ষেত্রে শিল্প সংস্থাগুলো আকর্ষণ তৈরি কৌশল উন্মোচন করার, ঠিক আছে। দেখো ওখানে লেখা তো থাকে যে তোমাদের টোবাকো অ্যান্ড সিগারেটস আর ইঞ্জুরিয়াস টু হেলথ, বাট স্টিল প্রচুর মানুষ কিন্তু এটাকে সেবন করে, ঠিক আছে। এবং এটা বন্ধ করা যাচ্ছে না কেন? কারণ প্রচুর মানুষের জীবিকা এবং এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাহলে তারা তোমাদের আনএমপ্লয়মেন্টে ভুগবে, সেই জন্য বন্ধ করা যায় না। কিন্তু বিভিন্ন কোম্পানি আছে যারা বিভিন্ন ট্যাকটিক্স ব্যবহার করে এটাকে আরও বেশি প্রলোভিত করার জন্য। এক তো দাম বাড়ানো হয়েছে এটাকে করার জন্য, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু ধূমপান কিন্তু কমেনি, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এইটা। তোমরা যদি এমন একটা দেশ দেখো, আমি আগের দিন একটি চ্যানেলে দেখছিলাম, সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে 7 বছরের একটা শিশু, সে চরমভাবে ধূমপানে লিপ্ত, সম্ভবত ব্রাজিল বা ইত্যাদি জায়গার সেই দেশটা, মানে তার সেই দেশের শিশু, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান নয় ডেফিনেটলি, বাট 7 বছরের একটা শিশু, সে কিন্তু ধূমপানে লিপ্ত, ঠিক আছে। 7 বছরের শিশু, ভাবতে পারছো? 5 বছরে আমরা এখানে 1-এ ভর্তি করাই, 7 বছরের শিশু মানে একবার ভাবো তুমি, ঠিক আছে। তো এইটা হচ্ছে ফ্যাক্টর, তো মাথায় রাখতে হবে এগুলো। তো অ্যান্সার তোমাদের কী হবে? 31শে মে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো নেক্সট প্রশ্ন, তোমাদের বলা হয়েছে যে হুইচ ইন্ডিয়ান প্যারা আর্চার, ঠিক আছে, তার মানে ইনি প্যারা আর্চার হিসেবে আছেন, ওয়াজ অনার্ড। প্যারা শব্দের অর্থ বলা হয় যাদের ক্ষেত্রে হ্যান্ডিক্যাপ্টের একটা ব্যাপার থাকে, তাদের ক্ষেত্রে প্যারা শব্দটা উল্লেখ করা হয়। ওয়াজ অনার্ড উইথ দ্য কান্ট্রিজ 4th হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী। পদ্মশ্রী অ্যাওয়ার্ড হচ্ছে ভারতের 4র্থ সর্বোচ্চ অসামরিক সম্মান, সেটা প্রদান করা হয়েছে কোন প্যারা তীরন্দাজকে? অ্যান্সার হবে তোমাদের হরবিন্দর সিং, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হরবিন্দর সিং একজন প্যারা অলিম্পিক তীরন্দাজ, এবং খেলাধুলায় অবদানের জন্য তাকে 2025-এ পদ্মশ্রী সম্মানে কিন্তু ভূষিত করা হয়েছে, ঠিক আছে। দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই পদ্মশ্রী অ্যাওয়ার্ডই 113 জন আছে, টোটাল কতজন আসে? 113 জন আছে। এবং শুধুমাত্র এই যে তোমাদের প্যারা আর্চার, ক্রিকেট ইত্যাদিতে নয়, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে 2025 সালে রবীন্দ্রচন্দ্রন অশ্বিন, উনিও কিন্তু ক্রিকেটার হিসেবে পদ্মশ্রী পেয়েছেন। পিআর সিজেস, উনি কিন্তু হকি হিসাবে পদ্মশ্রী পেয়েছে। এই দুটো কিন্তু অলরেডি কোশ্চেন আকারে এসছে, কিন্তু 113 জনের নাম তুমি চাইলে মনে রাখতে পারো। যেমন নির্মলা দেবী আর্টসে পেয়েছেন, ঠিক আছে, নির্মলা দেবী যেমন আর্টসে পেয়েছেন, ঠিক আছে। অরিজিৎ সিংকেও যেমন দেওয়া হয়েছে, উনি আর্টসে পেয়েছেন এটা। তো এরকম ধরনের প্রচুর নাম আছে, তুমি চাইলে কটা নাম মুখস্থ রাখতে পারো, গুগলে সার্চ করতে পারো পদ্মশ্রী অ্যাওয়ার্ডি 2025। অ্যাওয়ার্ডি শব্দের অর্থ হচ্ছে যারা পুরস্কারে সম্মানিত হয়েছেন তাদের কথা।
যেমন তোমাদের বলে দিই একটা জিনিস ইম্পর্টেন্ট, পঙ্কজ, একটুখানি 1 মিনিট, পঙ্কজ উধাস উনি কিন্তু প্রস্থমাসলি পেয়েছেন, অর্থাৎ মরণোত্তর পদ্মশ্রী পেয়েছেন, এটা ইম্পর্টেন্ট। পঙ্কজ উধাস, ঠিক আছে, উনি কিন্তু মরণোত্তর পদ্মশ্রী পেয়েছেন, মরণোত্তর। আমি আবারও বলবো যে এগুলোর মধ্যে একটাও নাও পড়তে পারে, এগুলো আজকে পড়েছে, সেই জন্য আমি আজকে রিভিউটা তোমাদের জন্য দিচ্ছি, কিন্তু রিপিটের আসছে প্রচুর পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই জন্য করে গেলে ভালো হবে। আর কালকে হয়তো পঙ্কজ উধাসকে নিয়ে দিল, ঠিক আছে, ইনিও আর্টসে, এটাকেও কিন্তু পদ্মশ্রী দেওয়া হয়েছে, কিন্তু মরণোত্তর, অর্থাৎ মারা যাওয়ার পরে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, তোমাদের বলেছে যে ডিসেম্বর 2025-এ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সমবায় ব্যাংকিং খাতকে মজবুত করার উদ্দেশ্যে 4টি সমবায় ব্যাংকের একই ভবন অনুমোদন করেছে, ঠিক আছে, অর্থাৎ 4টে এক জায়গায় চলে যাবে, একসাথে কিন্তু তোমাদের মার্জ হয়ে যাবে, ঠিক আছে, একে মার্জার বলা হয়, মার্জিং অফ 4 সমবায় ব্যাংক, ঠিক আছে। এটা কোন আইনের মাধ্যমে এটা করা, সেটা হচ্ছে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 অনুসারে করা হয়, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গুজরাটের 4টি সমবায় ব্যাংকের একই ভবনের চূড়ান্ত অনুমোদন কিন্তু কী করেছে, দেয়, যা 15ই ডিসেম্বর 2025 থেকে কার্যকর হয়। কানুনি ভিত্তি হচ্ছে এই একই ভবন ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন 1949-এর ধারা 44A দ্বারা কী হয় এবং ধারা 56-এর অধীনে কিন্তু প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে সম্পন্ন করা হয়, ঠিক আছে। এর আগে অগস্টে 2025-এ কিন্তু আরবিআই নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক এর সরস্বত কোঅপারেটিভ ব্যাংক, আচ্ছা, তার মানে এখানে দুটো ব্যাংক ছিল, একটা নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংক আর দুই হচ্ছে সরস্বত কোঅপারেটিভ ব্যাংক, এই দুটো ব্যাংককে কী করা হয়েছিল, যুক্ত করে মার্জ করা হয়েছিল, ঠিক আছে, এর আগেও কিন্তু করা হয়েছে, ওকে, এই আইনের থ্রু দিয়েই করা হয়। চলো পরের প্রশ্ন, ইন সেপ্টেম্বর 2025 কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বায়ু দূষণ মোকাবিলায় ক্লাউড সিডিং চালু করলো? ক্লাউড সিডিং মানে হচ্ছে কৃত্রিমভাবে সেখানে বৃষ্টির সম্ভাবনা, মানে বৃষ্টির তৈরি করা হবে, ঠিক আছে, বৃষ্টিপাত করানো হবে। তো অ্যান্সার তোমাদের হবে কিন্তু নিউ দিল্লিতে এটা করা হয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, রাজস্থান হচ্ছে প্রথম, ঠিক আছে, রাজস্থান হচ্ছে ফার্স্ট যে ড্রোনের মাধ্যমে, রাজস্থান হচ্ছে ফার্স্ট যে কী করেছিল, যে ড্রোনের মাধ্যমে এবং এআইয়ের মাধ্যমে এই ব্যবস্থাপনা করেছিল, এবং সেটা বাঁধ এর ক্ষেত্রে, একটা বাঁধ আছে সেটা হচ্ছে তোমাদের জয়পুরে, সেই বাঁধের ক্ষেত্রে এই ব্যবস্থাপনা করেছিল, সেক্ষেত্রে কিন্তু রাজস্থান প্রথম হবে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা বলেছে সেপ্টেম্বর 2025, তখন অ্যান্সার কিন্তু তোমাদের হবে দিল্লি, ঠিক আছে। রাজস্থানের জয়পুরে ফার্স্ট রাজস্থান করেছিল ড্রোন এবং এআই দিয়ে, এআই দিয়ে ফার্স্ট রাজস্থানই করেছিল, কিন্তু যেহেতু বলেছে তোমাদের সেপ্টেম্বর 2025, তো অ্যান্সার কিন্তু তোমাদের হবে দিল্লি, ঠিক আছে, এটা মাথায় রাখো। আর এই ব্যাপারে দিল্লিকে হেল্প কে করেছে, সেটা হচ্ছে আইআইটি কানপুর তার প্রযুক্তিগতভাবে হেল্প করেছে দিল্লিকে এই ব্যবস্থাপনা করার জন্য, ঠিক আছে, এবং এতে কিন্তু 3.21 কোটি টাকা অনুমোদনও করা হয়েছিল। চলো পরের প্রশ্ন, 2025 সালে এটিপি মাস্টার্স 1000 ম্যাচ জেতা ইতিহাসের সর্বোচ্চ বয়স্ক খেলোয়াড় কে হন? অ্যান্সার হবে তোমাদের রোহন বাপান্না। উনি কিন্তু 2025-এ 45 বছর বয়সে মন্টে কার্লো মাস্টার্সে জয়লাভ করেছেন এবং এটিপি মাস্টার্স 1000 ম্যাচ জেতা সবথেকে বয়স্ক খেলোয়াড় হিসাবে পরিচিত হয়েছেন, ঠিক আছে। এই রেকর্ড আগে কার ছিল? ড্যানিয়েল নেস্টারের নামে ছিল। দ্য কারেক্ট আনসার কী হবে তোমাদের? দিস উইল বি দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ কোন রাজ্য ভারতের প্রথম গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার জিসিসি নীতি চালু করলো, যার লক্ষ্য 5 বছরে 1000 নতুন কেন্দ্র স্থাপন করে? এটা নিয়ে তোমাদের কিন্তু রিপিটেড কোশ্চেন্স, এটা আমি তোমাদের করিয়েওছি, প্রিভিয়াস শিফটগুলোতে পড়েছে এখানে, ঠিক আছে। তো 30শে সেপ্টেম্বর 2025-এ মহারাষ্ট্র গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার পলিসি 2025-2030 চালু করলো, যাতে কিন্তু তোমাদের 50,600 কোটি বিনিয়োগ হবে, প্রায় 5 লক্ষ কিন্তু তোমাদের সম্ভাবনা আছে, ঠিক আছে। নিচের পার্টটা একটু কেটে গেছে, বাট কারেক্ট অ্যান্সার এখানে কী হবে তোমাদের? মহারাষ্ট্র উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ইউএনডিপি অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা কিনা ইউএনডিপি দ্বারা তোমাদের প্রকাশিত হয়, সেই ইন্ডেক্সে ভারতের স্থান কত? সেটা হচ্ছে 130তম স্থানে কিন্তু ভারত রয়েছে। মনে রাখবে ভারত 193টি দেশের মধ্যে 130তম স্থানে রয়েছে, এটা হলো প্রথম পয়েন্ট।
ভারতের র্যাঙ্কিং কত হয়েছে? 130তম। ভারত কত স্কোর করেছে? সেটা হচ্ছে 0.685 স্কোর করেছে 2023 সালের জন্য। অর্থাৎ এটা 2023-এরই 2025-এ পাবলিশ করা হয়েছে। নেক্সট হচ্ছে মনে রাখবে 2022-এ কিন্তু ভারতের অবস্থান ছিল 133, যেটা উন্নীত হয়েছে ভারত 130তমতে। নেক্সট হচ্ছে কি, ভারত কোন শ্রেণীর মধ্যে পড়ছে? মধ্যম মানের যে শ্রেণী তাতে পড়ছে। উচ্চ মানব শ্রেণীর কাছাকাছি যেটা শীর্ষ দেশ কারা আছে? প্রাথমিক স্থানে আইসল্যান্ড সর্বোচ্চ স্থানে আছে, তারপর নরওয়ে, তারপর সুইডেন। পড়শি দেশ যে রেকর্ড করেছে চীন 75তম স্থানে আছে, শ্রীলঙ্কা 78-এ আছে, ভুটান 127-এ আছে। তো চীন কিন্তু ভারত থেকে অনেকটা এগিয়ে আছে দেখতে পাচ্ছ, এবং শ্রীলঙ্কাও কিন্তু অনেকটা এগিয়ে আছে। ক্লিয়ার? তো কারেক্ট আনসার আমাদের কী হবে? 130 উড বি দ্য কারেক্ট আনসার হিয়ার। ওকে, তো তোমাদের যে কোশ্চেন্স ছিল, অনেক কোশ্চেন্স আমি আলোচনা করলাম, দেখছি আরও কোশ্চেন্স আছে কিনা সেটা আমি তোমাদের দিয়ে দেবো, কারণ আমাকে রিভিউ নিতে হবে, কারণ এই কটা কোশ্চেন্স এখনও পর্যন্ত স্লাইড তৈরি আছে। আমি দেখছি যে আরও কোশ্চেন যদি থাকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো 3টে প্রশ্ন আমার কাছে এসছে কারেন্ট অ্যাফেয়ার্সের, অ্যাকচুয়ালি এটা সেকেন্ড শিফটের রিভিউ থেকে পাওয়া। ঠিক আছে, একটা হচ্ছে অনিমেষ, আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি কারণ স্লাইড তৈরি নেই, অনিমেষ কাজুর। ঠিক আছে, এই ব্যক্তি তোমাদের 200 মিটার রেসিং বা সামথিং ওখানে দেওয়া ছিল, তাতে 20.77 র্যাঙ্কিংয়ে বা হয়তো টাইমিং কী দেওয়া ছিল এক্স্যাক্টলি জানা যায়নি, তাতে কিন্তু একটি তোমাদের কম্পিটিশানে উত্তীর্ণ হয়েছেন। ইনি উত্তীর্ণ হয়েছেন। তো প্রশ্ন ছিল সেই কম্পিটিশানটা কোথায় ঘটেছে, এরকমভাবে প্রশ্ন দেওয়া হয়েছে, মানে খুব ডিপ। তো এটা যেটা আমি গুগল সার্চে পেলাম সেটা হচ্ছে ইনি হচ্ছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছে, যেটা তোমাদের কোথায় হয়েছে? যেটা হচ্ছে তোমাদের টোকিওতে। টোকিও মানে হচ্ছে জাপান। ঠিক আছে, টোকিও জাপানে হয়েছে। তাতে কিন্তু এই কাণ্ডটা ঘটিয়েছেন। ইনি ইন্ডিয়ার তরফ থেকে গিয়েছিলেন, কিন্তু ইন্ডিয়া কিন্তু কোনো মেডেল জেতেনি ওখানে। ঠিক আছে, ইন্ডিয়া 0 মেডেলের সাথে কিন্তু আছে। ওকে, আচ্ছা, নেক্সট যেটা তোমাদের প্রশ্ন আমি যেটা দেখলাম দিয়েছে, এগুলো ভেরিফাইড কোশ্চেন্স নয়, কিন্তু ওভারঅল আবছা স্টুডেন্টরা যেমনটা বলেছে আমরা তেমনটা তোমাদেরকে মোটামুটি প্রোভাইড করাচ্ছি। এক্স্যাক্ট কোশ্চেন্সও নয় এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, নেক্সট যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ব্রিক্সের। এখন ব্রিক্সের কী দেওয়া হয়েছিল জানা যায়নি। তো ব্রিক্সের তোমাদের দেওয়া হয়েছিল ব্রিক্স যেটা 2025 যেটা হয়েছে, যে 2025, তাতে তোমাদের আইদার বলা ছিল যে এটাতে তোমাদের 17তম এডিশন। ঠিক আছে, কোথায় হয়েছে? এটা তোমাদের হয়েছে ব্রিক্সের যে এডিশন 2025 ব্রিক্স যেটা, সেটা হচ্ছে 17তম এডিশন ছিল, এবং এটা কিন্তু তোমাদের হয়েছে রিও দি জেনেরিও। ঠিক আছে, জেনেরিও, এটা হচ্ছে তোমাদের ব্রাজিল, সেখানে কিন্তু হয়েছে। ঠিক আছে, নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এর 18তমটা কোথায় ঘটবে? তো মনে রাখবে 18তম তো কিন্তু ইন্ডিয়াতে হবে। ঠিক আছে, কোথায় হবে? ইন্ডিয়া, ভারতে হবে 18তম। এটা একটু মনে রাখবে, মানে 2026-এরটা। 17তমটা ব্রাজিলে হয়েছে, 18তমটা কোথায় হবে? তোমাদের ইন্ডিয়াতে হবে। আর ব্রাজিলে আমাদের তরফ থেকে কে গেছিলেন? PM গেছিলেন, অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলেন। পড়তে পারে, আসতে পারে, দিয়ে দিলাম। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, তোমাদের বলা হয়েছিল দ্রোণাচার্য অ্যাওয়ার্ড সম্পর্কে। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2022-এরটাই তোমাদের দেওয়া হয়েছে 2025-এ, অ্যাকচুয়ালি 2024-এরটা দেওয়া হয়েছে 2025-এ। তো এর লিস্ট আমি তোমাদের একটু পরে প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, একটু পরেই পিছনেই দেখতে পাবে, এটা গেল, এটা দেওয়া হয়েছিল, এটা তো আছে। নেক্সট G20 সামিট সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। G20 সামিট কোথায় হয়েছে? সাউথ আফ্রিকাতে হয়েছে, এটা সবাই জানে, এবং তোমাদের জোহান্সবার্গে হয়েছে, এবং এখানে কিন্তু সাউথ আফ্রিকার যিনি প্রেসিডেন্ট তিনি অংশগ্রহণ করেছিলেন। G20 সামিটটা তোমরা দেখেছো, G20 সামিট। আর কোশ্চেন দু একটা পেয়েছি, কিন্তু সেগুলো সম্পর্কে ডাইরেক্ট বোঝা যাচ্ছে না। উত্তল দর্পণ, অবতল দর্পণ সব প্রশ্ন, তারপর তোমাদের গতিজ এনার্জি, স্মৃতিশক্তি, এগুলো সম্পর্কে প্রশ্ন এসছে তোমাদের। এইগুলো টাইপের তোমাদের কোশ্চেন্স এসছে। মহিলাদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে সম্ভবত প্রশ্ন ছিল, বাট ভেরিফাইড নয়, সেটা আমি তোমাদের এখানে দিচ্ছি না। আর দ্রোণাচার্য অ্যাওয়ার্ডের যে লিস্ট সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের দ্রোণাচার্য অ্যাওয়ার্ড লিস্ট তোমাদের 2024-এর, কিন্তু দেওয়া হয়েছে 2025-এ। ঠিক আছে, এটা তোমাদের অফিসিয়াল যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকেই তোমাদের নেওয়া।
তো শ্রী সুভাষ রানা উনি প্যারাশুটিংয়ে রেগুলারে পেয়েছেন। মিস দীপালি দেশপান্ডে উনি শুটিংয়ে পেয়েছেন। শ্রী সন্দীপ চৌহান উনি হকিতে পেয়েছেন। শ্রী এস মুরলীধরন উনি ব্যাডমিন্টনে পেয়েছেন। এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট কিন্তু এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, অলরেডি প্রশ্ন এসছে। শ্রী আর্মাল্ডো অ্যাডজেনো কোলাঙ্কো উনি কিন্তু ফুটবলে পেয়েছেন লাইফ টাইমে, ঠিক আছে। এবং দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কিন্তু নর্মালি দেওয়া হয়, কোচদের দেওয়া হয়, পয়েন্ট টু বি নোটেড। দ্রোণাচার্য কে ছিলেন? গুরু ছিলেন। তো কোচদের কিন্তু এই অ্যাওয়ার্ড তোমাদের দেওয়া হয়, ঠিক আছে। সরি, কোচদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়, এটা মনে রাখবে। এইটা দেখে যেও, এটা ইম্পর্ট্যান্ট। তো যতটা পেয়েছি ততটাই তোমাদের দেওয়া হয়েছে অথেন্টিসিটির সাথে, ঠিক আছে। থ্যাংক ইউ।